Okay. So let's start. আমি একটু আজকে একটু দেরি হয়ে গেল, তো সরি। সো আমরা আজকে হলো ইলেকট্রিক চার্জ, কুলম্বস ল এগুলো শুরু করব। সো আমরা ফার্স্টে চিন্তা করি ফোর্স। সো দিস ইজ চ্যাপ্টার নাম্বার 21। ওকে, আই গেস এটা পুরোটাই দেখা যাওয়ার কথা যতদূর। হ্যাঁ, সো এখন আমরা এই জায়গায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে কাজ করব। উইল ওয়ার্ক উইথ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো ফিজিক্স এর ক্ষেত্রে আমরা যেটা বলি যে উই হ্যাভ টু থিঙ্ক এভরিথিং ইন টার্মস অফ কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, সো লেটস সে দিস ইজ আওয়ার ওয়াই এক্স কোঅর্ডিনেট, দিস ইজ আওয়ার ওয়াই কোঅর্ডিনেট, এন্ড লেটস সে দিস ইজ দ্য জেড কোঅর্ডিনেট। সো প্রত্যেকটা পার্টিকেলেরই একটা কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিজ থাকে। ওকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ফান্ডামেন্টাল কিছু প্রপার্টি আছে। ফর এক্সাম্পল, they have masses, they have mass, they have charge, and there are also some other properties. So let's say we have a particle with charge q1 and this is another particle with charge q2. Okay, so as they are in this coordinate system, we can say, okay, q1 has the position vector of r1. So আমার q1 এর position vector কত? r1, আর q2 has position vector of r2. So it's not important for us for now, but r can be written as something like x, y, z. It's just, to fix the position of the particle in space. So then we can say, okay, this is the relative distance between them. Let's call this r12. এখন we know that charge এর unit কি? কুলম্ব। সো চার্জের ইউনিট হলো কুলম্ব। এখন what is force in this case? এটা হলো ইন্টারঅ্যাকশন বিটুইন টু পার্টিকলস। হ্যাঁ, এই যে দুইটা চার্জ আছে এদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা আমরা দেখব। মানে এই যে q1 যে চার্জটা আছে, q2 চার্জ যে আছে, সে কি তারে কোনো বল প্রয়োগ করতেছে কিনা, কোনো ধাক্কা দিচ্ছে কিনা, তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন আছে কিনা। সো লেটস সে ফর সিম্পলিসিটি q1, q2 is greater than 0 for simplicity. Okay, so যদি q1 and q2 both of them are of same sign, মানে তাদের দুইজনের যদি সাইন আইদার পজিটিভ হয় অথবা দুইজনের যদি নেগেটিভ হয়, then the force between them will be repulsion. Okay, and if one of them is positive another is negative, then কি হবে? ফোর্সটা অ্যাট্রাকশন হবে। ওকে, সো এখন আমরা ধরে নিয়েছি যে simplistic কেসে লেটস সে q1 and q2 কি greater than 0, তো উভয় কি positive. So then I can say like, okay, what is the force applied on charged particle q1 by q2? যে আমার q1 এর উপরে q2 কত ফোর্স দিছে, এইটাকে আমরা লিখব হলো এইভাবে f12 কেন? বিকজ যার উপরে ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে তার ইনডেক্সটা আমরা আগে লিখি, আর যে ফোর্স অ্যাপ্লাই করছে তার ইনডেক্সটা কি লিখি? পরে লিখি। সো f12 means the force on charge number 1 due to charge number 2. So that's why you are writing f12, and definitely force is a vector. So that's why I am giving the vector here. আমি জানি যে এই যে f12 আছে, ফোর্সটা আছে, এইটা হলো equal to k, which is a constant, multiplied by q1 multiplied by q2 divided by the distance between them. Let's call them in this case r12 squared. Okay, so f12 has this value, but f12 is a vector. বুঝতে পারছো? f12 এর ভ্যালু কি এটা, বাট f12 কি একটা ভেক্টর। সো রাইট সাইডে আমার স্কেলার ফর্ম আছে, জাস্ট ভ্যালুড আছে, লেফট সাইডে কি আছে? শুধুমাত্র লেফট সাইডে ভেক্টর দাও আছে, ভ্যালু দাও আছে। সো হোয়াট শুড আই ডু টু মেক দিস ওয়ান ভেক্টর অ্যাজ ওয়েল? ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। এখন আমি দেখতেছি এই q1 এর উপরে q2 যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, q1 আর q2 দুইজনই যেহেতু পজিটিভ, তাহলে q1 এর উপর ফোর্সটা কি হবে? রিপালশন ফোর্স। তাহলে that force should go in this direction. This is the direction of f12 নাকি? ঠিক আছে, এখন আমি দেখতেছি এই জায়গা থেকে f12 এর যা ডাইরেকশন r12 এরও একই ডাইরেকশন। সো I can just multiply this with
r12 hat. That means r12 hat is a vector which has the direction towards the f12, but এর ভ্যালু কত 1. সো আমরা ডেফিনেটলি লিখতে পারি কি r12 এর ভ্যালু কত, r12 এর ভ্যালু হলো কত, বেসিক্যালি 1. So this is a unit vector. So now I got the form of a vector of the force on object number 1 due to object number 2. So this k can be written as 1 by 4 pi epsilon naught q1 q2 divided by r12 squared আর এটা কত r12 hat. এখন এই যে 1 by 4 pi epsilon naught এই জায়গায় যে epsilon naught আছে, this is called the permittivity of free space, শূন্য স্থানের ভেদনযোগ্যতা. সো আমরা চার্জ দুইটা চিন্তা করে নিতেছি তারা ভ্যাকুয়ামে আছে. দ্যাটস দ্য সিম্পলিস্টিক কেস. ইফ আই উড পুট দেম ইন ওয়াটার, instead of epsilon naught I would put some epsilon which is the value of their permittivity in water. বুঝতে পারছো কি বলছি? যে এই epsilon naught এর ভ্যাকুয়ামে ভ্যালু হলো 8.854 into 10 to the power minus 12. সো এইটা আমরা ধরে নিছি যে সিম্পলিস্টিক কেসে লেটস সে আমার পার্টিকেল গুলো আছে কোথায়, শুধুমাত্র ভ্যাকুয়ামে আছে. বাট ইফ we would put them in water, then I have to, this epsilon naught would be some epsilon which would have some different value. Okay, clear? So this formula we call it the Coulomb's law. ঠিক আছে, এটা কি Coulomb's law. Coulomb বানান ঠিক আছে কিনা আল্লাহ জানে. Coulomb's law. Okay. সো এইটার আমরা অন্যভাবে বলি ইনভার্স স্কয়ার ল. ঠিক আছে, ইনভার্স স্কয়ার ল. ইনভার্স স্কয়ার মানে কি, এই যে ডিসটেন্সের ইনভার্স স্কয়ার হিসেবে করতেছে. এই ধরনের ফোর্স আরেকটা আছে কি, গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স. সো গ্র্যাভিটেশনাল ফোর্স কি, এই q1 q2 কে রিপ্লেস করে বেসিক্যালি m1 m2 আর r স্কয়ার সেম থাকে, আর এই যে 1/4 pi epsilon naught এর জায়গায় একটা g আসে. সো দিস টাইপ অফ ফোর্সেস আর কল্ড সেন্ট্রাল ফোর্স সামটাইম. সেন্ট্রাল ফোর্স কেন? বিকজ এই জায়গাতে যেটা হয় যে এরা শুধুমাত্র ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে. এটা মানে ফিজিক্সে হায়ার লেভেলে লাগে, ইউ ডোন্ট নিড ইট ফর নাও. ওকে, সো এদের পোটেনশিয়াল থাকে কিছু যেগুলো আমরা পরবর্তীতে পড়বো. ওই পোটেনশিয়াল গুলোর আবার সেন্ট্রাল পোটেনশিয়াল বলে একই কারণে. ওকে, সো তাহলে আমরা কুলম্বস ল পাইলাম. সো দ্যাট ইজ দ্য ফোর্স অন অবজেক্ট নাম্বার 1 ডিউ টু অবজেক্ট নাম্বার 2. হোয়াট ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট what is the force on charge number 2 due to charge number 1? What should I write? Expression ta ki hobo uchit? F21 I should write F21 na. So then I would write F21 that should be equal to 1 by 4 pi epsilon naught q1 q2 divided by কত r21 square. Let's write it r21 square. আর এই যে কি হবে r21 hat, because কি, because r12 কাজ করছে এইদিকে, r21 কাজ করবে কোন দিকে, এটা হলো আমার মনে করি f21, because it is again a repulsive force. না ঠিক আছে, ওকে. সো r21 এই যে r12 এর ডাইরেকশন এইদিকে, আমরা ধরছি r21 এর ডাইরেকশন কোন দিকে, এইদিকে. বাট r12 and r21 both of them has the same magnitude. কারণ কি, আফটার অল r12 আর r21 কি, 1 আর 2 এর মাঝখানে কি ডিসটেন্সটা, এছাড়া কিছুই না. বুঝতে পারছো? সো আই ক্যান ডেফিনেটলি রাইট ওকে r12 ইকুয়াল টু কত, r21 ভ্যালু ওয়াইজ. ঠিক আছে, which you can say later r or something like that. Okay, let's call it r. যেহেতু দুইজনই একই, সো দুইজনের আলাদা করে রাখার দরকার নাই, we can call them r value wise. So then তুমি দেখতেছো f12 এর দিস ভ্যালু হইতেছে, f21 এর এই ভ্যালু আসতেছে. সো নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা কি বলতে পারি, নিউটন থার্ড ল কি বলতে পারি? কেউ না নিউটন থার্ড ল জানো? Okay, so every action has its equal and opposite reaction. So equal in magnitude and opposite in direction. Okay, so can anyone tell me like these two forces, action reaction forces, are they working on the same body or different body? Different body. That is the main mistake everyone does, because F12 is working on Q1 and F21 is working on whom? Q2. So that means both of them are acting on two different bodies. So F12 is the force on 1 due to 2. এক নম্বরে দুই নম্বর যে ফোর্সটা দিছে সেটা কি, F12.
এটা কার উপরে অ্যাক্ট করতেছে? F1 এর উপরে। আর F2 রে কি দিছে? F21। তাহলে দুইটা ফোর্স দুইটা আলাদা অবজেক্টের উপরে অ্যাক্ট করতেছে, দে আর নট অ্যাক্টিং অন দ্য সেম অবজেক্ট। বুঝতে পারতেছো? এটা আমাদের একটা ন্যাচারাল রুল, যেটা সবাই আসলে আমরা করি, ঠিক আছে? বাট ওকে, সো আমরা যদি নিউটনের সেকেন্ড ল থার্ড ল ইউজ করি, তাহলে আই ক্যান রাইট ওকে, লেটস সে F12 should be equal to কত? মাইনাস F21, because they are equal in magnitude but opposite in direction. So যে মাইনাসটা আসছে কি? বিকজ অফ ডিফারেন্ট ডাইরেকশনের কারণে। এছাড়া দুইজনই সমান আছে। তো আমরা যদি এই দুইটার মান বসাই, আমরা দেখতেছি এই জায়গায় কে 1/4 পাই এপসাইলন নট, এই যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 divided by R12 square, and I know R12 and R21 value is same, so everyone cancel each other except কি R12 hat equal to কত? মাইনাস R21 hat, মানে তারা একজন আরেকজনের কি করতেছে, এই যে ডাইরেকশন দুইটা ইউনিট ভেক্টরে তাদের কি ডিফারেন্ট দিকে। ওকে, ঠিক আছে? সো মানে why physics is important, হ্যাঁ? So physics important এই কারণে, because it starts from the first principle method. First principle method মানে কি? একেবারে ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে। So we start always from the foundation. So why Coulomb's law important? মানে Coulomb's law কেন আমার জন্য ইম্পর্টেন্ট? মানে আমি দুইটা চার্জের মধ্যে একটা ইন্টারাকশন দেখলাম, তাই না? সো এইটাই কি এর ইম্পর্টেন্স? এটা তো এর ইম্পর্টেন্স না। আমরা কি করি? আমরা যেমন মনে করো যে তোমরা যখন মানে যারা পরবর্তী ডাটা সায়েন্স করবা বা কিছু একটা করবা, ইউর ডিউটি উড বি হোয়াট? টু বিল্ড সাম মডেলস, তাই না? মানে মডেল বিল্ডিং করি আমরা। রিয়েলিস্টিক যে সিচুয়েশন গুলো হয়েছে, যে মনে করো যে শেয়ার মার্কেটে 10 দিন পরে ধস নামবে না কত হইব, মনে করো যে তুমি you are interested, you know, like you are interested in investment, like let's say in the crypto market or share market or not. So তুমি এখন কি করতে পারো? যে পিছনের দিকে ডাটাগুলো নিয়ে সেগুলোর কি করতে পারো? মেশিন লার্নিং মডেল দিয়ে ট্রেন আপ করাইয়া দেন ইউ ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, তাই না? সো হোয়াট উইল হ্যাপেন? ইউর প্রেডিকশন উইল নট ম্যাচ দ্য ফিউচার 100%, বাট দেয়ার ক্যান বি সাম প্যাটার্ন, দেয়ার ক্যান বি সাম সিমিলারিটি, না? সো আমরা করি কি? মডেল বিল্ডিং করি, তাই না? বুঝতে পারছো? সো আমরা মডেল বিল্ডিং করে কি করতেছি? রিয়েলিস্টিক সিচুয়েশন গুলোরে আমরা কি করার চেষ্টা করতেছি? প্রেডিক্ট করার চেষ্টা করতেছি বা ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছি। এখন কুলম্বস ল কাজ করতেছে দুইটা চার্জের ভিতরে, বাট রিয়েলিস্টিক সিচুয়েশনে আমার যখন একটা প্লেস থাকে, ওই প্লেসের মধ্যে আই উইল নট হ্যাভ অনলি টু চার্জেস, আই হ্যাভ সো মেনি চার্জেস, না? সো তাইলে আমি ওই সিস্টেমে ফোর্স মাপার জন্য কি করতে পারি? আই ক্যান ইউজ কুলম্বস ল অ্যাজ এ টুল। যে টুলটা করবে কি? যে মনে কর 10টা চার্জ আছে, এর মধ্যে আমি করতে চাইতেছি কি একটা চার্জের উপরে বাকি 9টা কত পরিমাণ ফোর্স দিছে এটা বের করতে চাচ্ছি। তাহলে আমি করবো কি? ওই যে চার্জটা আছে ওইটা আর একটা চার্জ নিয়ে একটা জোড়া তৈরি করবো, তার উপরে কুলম্বস ল বের করবো। তারপর ওই চার্জটা আর একটা নতুন চার্জ দিয়ে তার মধ্যে একটা জোড়া তৈরি করবো, সেটা কি? কুলম্বস ল অ্যাপ্লাই করবো। এইভাবে আমি করতে পারি, পুরো সিস্টেমটা অ্যাপ্রক্সিমেট করতে পারি থ্রু কুলম্বস ল। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কুলম্বস ল। যে কোনো ল তুমি করো কি? সিম্পলিস্টিক একটা মডেল বিল্ড আপ করো, টয় মডেল, তারপর কি ওটা অ্যাপ্লাই করে কমপ্লেক্স সিস্টেমে তুমি এক্সপ্লেন করে ট্রাই করো। বুঝতে পারছো? সো আমার এখন এই জায়গাতে আমরা দুইটা কোয়ান্টিটি, দুইটা প্রপার্টির কথা বলবো। একটা হলো কোয়ান্টাইজেশন অফ চার্জেস। কোয়ান্টাইজেশন অফ চার্জেস বলতে যেটা বোঝানো হয়, এটা হলো Q ইকুয়াল টু N মাল্টিপ্লাইড বাই E। এই ইটা হলো ইলেকট্রনের চার্জ। দ্যাটস দ্য লাইক ইউ নো, এর চেয়ে কম চার্জ হওয়া সম্ভব না, মানে ভ্যালু ওয়াইজ জিরো আছে, বাট ওকে -1.602 হোয়াট নট। সো এই যে ইলেকট্রনের চার্জ, আমার পৃথিবীতে যত চার্জ আমরা পাবো, দে উইল বি অলওয়েজ ইন দিস ফর্ম। যে জায়গায় তোমার আইডিয়ার এটা হবে কি? E জাস্ট ইলেকট্রনের চার্জ, অর 2E অর 3E অর 4E অর 5E, জাস্ট ইন্টিজার দিয়ে গুণ করলে যে পরিমাণ চার্জ পাওয়া যায় ওইটা পাবা। অথবা হইতে পারে কি -E -2E -3, so it will never be like fraction 0.5E 0.7E 0.9, that will never happen, মানে নেচারে যেটা পাওয়া যাবে। বুঝতে পারছো? দিস ইজ কল্ড হোয়াট? এইটারে বলতেছি আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জেস। যে আমি দুনিয়াতে যত চার্জ পাবো, it will be the multiplication of integer with what? With the charge of electron, ঠিক আছে? so that is called quantization of charge. আর একটা হলো কনজারভেশন অফ চার্জেস। কনজারভেশন কি? আমরা যখন পড়ছি কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, এটা দ্বারা আমরা কি বুঝাইছি? যে এনার্জিটা কি? একটা সিস্টেমের টোটাল এনার্জি হলো ফিক্সড, লাইক ইউ নো দ্য এনার্জি উইল নট। একটা আইসোলেটেড সিস্টেমের টোটাল এনার্জি কি? ফিক্স। সো আমি যদি একটা আইসোলেটেড সিস্টেম নেই, এর মধ্যে যে পরিমাণ চার্জ রাখবো ওইটাও ফিক্স। বুঝতে পারছো?
তোমার মনে করো একটা আইসোলেটেড সিস্টেমে তুমি 10 কুলম চার্জ রেখে দিছো, এটা অন্য কোনো সিস্টেমের সাথে কি কোনো ধরনের কোনো সংস্পর্শে নাই বা কোনো কি বলা যায় অ্যাটাচমেন্টে নাই, দেন what will happen, there will be always 10 কুলম চার্জ, it will not be 9 or 5 or 6, it will not happen. বাট যখন আমার কি হয় যে আমি একটা আইসোলেটেড সিস্টেম নেই না, যে সোডিয়াম আর ক্লোরিন পাশাপাশি আনতেছি, তখন কি হতে যায়, সামথিং ক্যান হ্যাপেন, বুঝতে পারছো? বাট দোজ আর নট আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড কি পুরোপুরি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না, এক মানে কি বলা যায় ইংরেজিতে কি কয় এটারে, ও ইংরেজি আইসোলেটেড। সো বাংলায় হলো অনেকটা মানে আমরা যেটা বলি ওই যে ছোটবেলায় সামাজিক বিজ্ঞান বইতে পড়ছো এক ঘরে করে রাখে, এক ঘরে শুনছো কোনো সময়? ওই যে মনে করো যে এই যে ইরান রে মনে করো ইউএসএ টিউএসএ এরা কি করে স্যাংশন দেয়, স্যাংশন মানে তোমার লাগে আমরা কোনো বিজনেস করবো না, এটা করবো না, এটা করবো না। সো দিস ইজ আইসোলেটেড সিস্টেম, বুঝতে পারছো? সামথিং লাইক দ্যাট। ওকে, সো ওকে, এটার কি অবস্থা, এটা ডাস্টার কি, ডাস্টারই সমস্যা মেইন না? যে ভয়ের কারণেই করলাম সেটা কি আর করার। সো ওকে, সো আমরা এখন একটা জিনিস করতে পারি যে লেটস থিংক অফ লাইক লেটস সে আই হ্যাভ Q1 charge here, and then say let's say you have Q2, Q3, Q4 dot Qn amount of charge. Okay, so এখন what I want to do is like I want to find the total amount of force on this charge Q1 by the other charges. বুঝতে পারছো আমি কি বের করতে চাই? এই যে Q1 এর উপরে বাকি সব চার্জ গুলো মিলা কত পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছে ওইটা বের করতে চাই। অনেকটা হলো মনে করো রাস্তাঘাটে একটা পকেট মার ধরা পড়লো, কারণ পকেট মারে 10 জন মিলে 10টা থাপ্পড় দিছে, তাহলে মানে কি তুমি 10টা থাপ্পড় গুনতেছো যে কয়টা থাপ্পড় খাইলো লোকটা, মানে দ্যাট ইজ লাইক মানে ইজিয়েস্ট ওয়েতে বললাম, বাট দিস ইজ নট লাইক দ্যাট ভেক্টর ওয়াইজ। আমি বলতেছি এই 1 নাম্বারের উপরে 2 নাম্বার কি ফোর্স দিছে, 3 নাম্বার কি ফোর্স দিছে, 4 নাম্বার কি ফোর্স দিছে, সকল ফোর্স টোটাল ফোর্স কত 1 নাম্বার উপরে ওইটা বের করতে চাইতেছি। ডেফিনেটলি ফোর্সের কি, ফোর্সটা ভেক্টর। সো আমি যখন টোটাল ফোর্স বের করতে যাব তখন কি হইব, এটা এডিশন হলে ভেক্টর এডিশন হবে, তাই না? সো আমি এখন চিন্তা করতে পারি আমি কেমনে এই সিস্টেমে কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারি এবং টোটাল ফোর্স কত Q1 এর উপর এটা বের করতে পারি। সো আমার কাজ হবে কি, কুলম্বস ল অ্যাপ্লাই করা হয় কয়টা চার্জের মধ্যে, কুলম্বস ল দুইটা। সো আমি করতে পারি কি Q1 আর Q2 নিতে পারি, কারণ Q1 আর Q2 নিয়ে আমি কি করতে পারি, Q1 এর উপরে Q2 কত ফোর্স দিছে এটা বের করতে পারি। সো দ্যাট উইল ডেফিনেটলি বি F1 2, হ্যাঁ Q1 এর উপরে, then I can take Q1 and Q3 and then I can find okay the force is F13, then similarly I can find dot F1n. so আমি সব ফোর্স গুলা কাউন্ট করলাম যেগুলো কি Q1 Q2 মানে Q1 এর উপরে Q2 যেটা দিল, Q3 যেটা দিল, Qn যেটা দিল, সবগুলো ফোর্স কাউন্ট করছি। সো তাইলে if I want to find the total force, what should I do? I should add them up. So then F equal to F12 plus F13 plus dot F1n. সো তাহলে আমি কি পাইলাম, 1 নম্বরের উপরে বাকি সকল চার্জ গুলো মিলে যত ফোর্স দিছে ওইটা আমি বের করে নিলাম। সো দিস ইজ লিটল বিট লেন্থি। সো আমরা কি করতে পারি যে এটার একটা শর্ট ফর্মে লিখতে পারি। এখন এগুলা কি সবই কি একটার সাথে আরেকটা যোগ। সো আমি কি এইটার একটা অনেকটা দেখতে একটা সিরিজের মতো মনে হয় না, এটার সাথে এটা যোগ। সো আই ক্যান রাইট ইট ইন টার্মস অফ সামেশন। সো আমি একটা সামেশন দিলাম সামনে। এখন আমার সবার মধ্যে কমন ইন্ডেক্স কি আছে, 1 আছে না? সো আই ক্যান রাইট F1, তারপরে কি আছে 2 3 4 5 এরকম আছে না? সো আই ক্যান রাইট I, and now our I will start from what? I will start from 1 or 2? কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে, because 1 is the first index, so we have written it না? So I should be equal to 2 to n, বুঝতে পারছো? So then this is F1 মানে 1 নম্বরের উপরে যত ফোর্স আছে। So F1 should be written as this one. So this principle is called superposition principle. ওই যে তোমরা ছোটবেলা করছো
দুইটা ওয়েভ যখন একটা পয়েন্টে যাইয়া কি করে, সবচেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, মাঝামাঝি কিছু হইতে পারে, ডিপেন্ডিং অন লাইক, বুঝতে পারছো যে তাদের অ্যাম্পলিটিউডটা কি। সো এটা আমরা বলি উপরিপাতন নীতি। এই ক্ষেত্রেও সুপারপজিশন প্রিন্সিপালের নাম কি, ইংরেজি নাম হলো উপরিপাতন নীতি, যারা বাংলা মিডিয়ামে বুঝার কেউ আমার একটা হেল্প করতে পারো? এটা হলো can anyone go to the first desk and find a duster, like okay এটার জন্য ওকে মুসলেও ঝামেলা আর কি। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে বেসিক্যালি প্রবলেম সলভিং করব। হ্যাঁ, এখন what if like I would ask you like what is the forces, what is the total force on charge q2, তাহলে কেমনে বের করতাম? হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জোড়ার মধ্যে কে থাকতো? কুলম্বস, q2 কমন থাকতো, তাই তো? আবার ঠিক একই ভাবে আমরা কি করতাম, q3 বের করার জন্য কি করতাম? q1 q3 এর মধ্যে ফোর্স দেখতাম, q3 q2 এর মধ্যে দেখতাম, q3 q4 এর মধ্যে দেখতাম, এইভাবে দেখতাম। এখন আমরা এই জায়গায় লিখতে পারি কি f1 এর মধ্যে কি আছে, f12 আছে, বাকি অনেকই আছে না? আমার যদি f2 হইতো তার মধ্যে কি আছে, f21 আছে না, তারপর কি বাকিগুলো আছে না? বুঝতে পারছো? এখন ক্যান ইউ সি সাম প্যাটার্ন যে f12 আর f21 এর মধ্যে সম্পর্ক কি? f12 আর f21 কি অপোজিট না একজন আরেকজন? ঠিক একইভাবে f13 কার অপোজিট? 3 এর অপোজিট। f14 f41 এর অপোজিট। আবার fn2 কিসের অপোজিট? f2n এর অপোজিট। সো আমি যদি এই যে টোটাল সিস্টেম আছে, এই টোটাল সিস্টেমের মধ্যে কত ফোর্স আছে এটা কাউন্ট করি, মানে একটু আগে কি কাউন্ট করছি, 1 নাম্বারের উপরে সবাই ফোর্স কি দিছে, 2 নাম্বারের উপরে সবাইকে ফোর্স কত দিছে, সবাই কি ফোর্স দিছে, আমি যদি এইটা কাউন্ট করতে যাই তাহলে সিস্টেমে আসলে কত ফোর্স আছে, তাহলে কি করতে হইতো? আমার 1 নাম্বারের উপর সকল ফোর্স কাউন্ট করতে হইতো, 2 নাম্বারের উপর সকল ফোর্স কাউন্ট করতে হইতো, এইভাবে n নাম্বারের উপর সকল ফোর্স কাউন্ট করতে হইতো, তারপর তাদেরকে কি করতে হইতো? অ্যাড করে দিতে হইতো। এবং এই এডিশনের মধ্যে কি থাকতো? f12 ও থাকতো, f21 ও থাকতো, f13 ও থাকতো, f31 ও থাকতো, f1n ও থাকতো, f1 থাকতো। So everyone would cancel each other because you will always have the opposite one, so they will cancel each other. So তাহলে সিস্টেমের মধ্যে ফোর্সের মান কত হইব? except someone from outside give a force. বুঝতে পারছো কি বলছি? যে অনেকটা তোমার সিস্টেমের মধ্যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের মধ্যে ধাক্কাধাক্কি করতেছে। মনে করো তুমি একটা অবজেক্ট, মানে তুমি একটা বলের কথা চিন্তা করলে, ফুটবলের কথা চিন্তা করলে। সো ফুটবলে কি হয়? ডাস্টারটা দিলেই সম্ভবত হয়ে যাবে, দেখি একটু। সমস্যা নেই আপা, আমি করে নিব না, সমস্যা নেই। আপনি না না সমস্যা নেই আপা, তাড়াতাড়ি করে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি চলে যান। ওকে, সো তাহলে কি হলো? তাহলে সিস্টেমের মধ্যে টোটাল ফোর্স কত হয়ে গেল? 0 হয়ে গেল। এখন একটা ফুটবলের কথা চিন্তা করো, ফুটবলটা এই জায়গায় আছে, উই আর নট ডুইং এনিথিং টু দ্য ফুটবল। এর মধ্যে কি পার্টিকেল গুলো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করার কথা, সো করে, বাট ফুটবল তো নিজে নিজে লড়ে না, লড়ে এই জায়গা থেকে সরে যায় না। কারণ কি? কারণ ফুটবলের ভিতরে যে পার্টিকেল গুলো আছে তারা একে অপরে যে ফোর্স দিচ্ছে, টোটাল ফোর্সটা কত হয়ে গেছে? সো ইফ ইউ কাম এন্ড শুট দ্য বল, দ্যাট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স। সো টু মুভ দ্যাট অবজেক্ট আই হ্যাভ টু অ্যাপ্লাই an external force। যে কারণে নিউটন বলছে ফার্স্ট লতে অফ মোশনে যে অবজেক্ট which is in motion will remain in motion and object which is in a static mode will remain static except you apply an external force. So this is the most important thing. Without external force you cannot change the system because internal force কত total? 0. So without external force the system will not move. যে কারণে আমরা যখন বলি F equal to ma, that F is an external force. যদি এক্সটার্নাল ফোর্সের মান 0 হইতো তাহলে ma equal to কত হইতো? 0 হইতো। আর 0 ma equal to 0 যদি হয়, এই যে ma equal to যদি 0 হয় তাহলে আমি বলতে পারি কি 0 equal to কত? m into dv by dt। কারণ কি?
ভেলোসিটির আমি টাইম ডেরিভেটিভ করলে তো এক্সিলারেশন আসে। আর এই জায়গা থেকে আমি বলতে পারি কি ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত, 0, হুইচ ইজ ইন আদার সেন্স ভেলোসিটি ইজ হোয়াট, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে তোমার কোনো কিছুর ভ্যালু কত আসে, 0 আসে। তার মানে ভেলোসিটি যদি একটা ফিক্স থাকে, it will have that fixed velocity. If you have v equal to 0, then it will be 0. That's what Newton said. So আমরা করছি কি সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে চলে গেছি by using external force equal to 0. বুঝতে পারছো? সো সিস্টেম চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, এক্সটার্নাল ফোর্স দিতে হবে। ওকে, সো আমরা তাহলে এখন যেটা করব, we will try to solve some problems, হ্যাঁ, যে এই চ্যাপ্টারের থিওরিতে যতটুকু লাগবে এটুকু আমরা পড়ে ফেলছি। তো আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। আমি কিছু সাজেস্টেড প্রবলেম দিব আর কি, বাট এইগুলোরে তোমরা একেবারে ফাইনাল সাজেস্টেড প্রবলেম ভাইবো না, বিকজ লাইক দিস ইজ এ সেন্ট্রাল এক্সাম। সো স্যাররা আসলে নতুন দিতে পারে। সো এইটা যেটা দেখাচ্ছি এটা হলো এখন করার জন্য, সুবিধার জন্য। এর মানে এইরকমই থাকবে, এর অত চেঞ্জ হবে না, ঠিক আছে? সো উইল গেট when we'll get it. সো হ্যাঁ, I guess I have to move it a little bit like this. চালু হয়েছে? So see, there is a QR code in the screen. So এই QR code বেসিক্যালি ফান্ডামেন্টাল অফ ফিজিক্স এর যে বইটা আছে, ওই বইটা, ওইটার সলিউশন প্লাস হলো একটা লেকচার নোট, আর হলো সাজেস্টেড প্রবলেম দেয়া আছে। মানে এটা, বাট আবারও বলি, সাজেস্টেড প্রবলেম ইজ নট ফাইনালাইজড। ওকে, সো উই উইল সলভ সাম অফ দেম for our own purpose for now, but okay, we'll see later. Okay, দেখো পাওয়ার কথা, ঠিক আছে? ওকে, সো এই সাজেস্টেড প্রবলেম গুলোর মধ্যে যেটা হবে সেটা হলো, দেখো আমার পক্ষে তো আসলে সব করা সম্ভব না, কারণ ক্লাসের টাইম লিমিটেড। হ্যাঁ, তো আমি যেটা করবো এটা হলো যে স্যাম্পল প্রবলেম যেগুলো আছে, যেগুলো উদাহরণে আছে, এগুলো তোমরা নিজেরা দেখবা, বিকজ এভরিথিং ইজ এক্সপ্লেইনড দেয়ার। সো হোয়াট উইল হ্যাপেন, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, ইউ ক্যান আস্ক ইন দ্য ক্লাস অর ইউ ক্যান আস্ক ইন দ্য কনসালটেশন আওয়ার। আমি যেটা করবো, প্রবলেমের মেইন চ্যাপ্টারে যে সব প্রবলেম আছে যেগুলো কইরা দেওয়া না, আমি তার মধ্যে কিছু প্রবলেম করবো, ঠিক আছে? আর বাকিগুলো হোমওয়ার্ক টাইপের থাকবে, সো তোমরা নিজেরা ট্রাই করতে হবে, বিকজ ইটস নট পসিবল আসলে যে সব অঙ্কগুলো করাই দেওয়া। সো লেটস স্টার্ট উইথ প্রবলেম নাম্বার 10. দিস ইজ ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট প্রবলেম। সো প্রবলেম নাম্বার 10 এ কি বলা আছে? সো বলা আছে যে in figure 21-25, which is this figure, which is something like a square. Okay, so in figure 21-25, 4 particles form a square. The charges are q1 equal to q4 equal to capital Q. So আমার q1 আর q4 এর ভ্যালু হলো সেম চার্জ অনুযায়ী, and q2 equal to q3 equal to q, মানে q3 আর q2 এর ভ্যালু সেম, which is q,
what is q divided by q মানে capital Q divided by small q এর রেশিও কত if the net electrostatic force on particle 1 and 4 is 0 so আমাকে বলতেছে যে এই যে স্কয়ারটা ফর্ম করছে so let's just like write this is our q1 okay this is q3 let's say this is q2 and this is q4 এবং প্রত্যেকের মাঝখানের ডিসটেন্স হলো a সো আমরা ধরতেছি এটা a এইটাও a আর এইটা হলো a and the diagonal is something like let's say r এই পর্যন্ত আমরা তো বুঝছি নাকি সো q1 এর ভ্যালু হলো ক্যাপিটাল q আর q4 এর ভ্যালু হলো ক্যাপিটাল q এইটা স্মল q এইটাও স্মল q সো বাট তারা বলছে যে q ডিভাইডেড বাই ক্যাপিটাল q তাদের রেশিও বের করতে বাট আই ডোন্ট নো ডেফিনেটলি যে আসলে এই ক্যাপিটাল q আর স্মল q এর মধ্যে কে পজিটিভ চার্জ আর কে নেগেটিভ চার্জ তাই না আমি কি জানি আমি জানি না ডাজন্ট ম্যাটার সো আমি যখন প্রবলেম সলভ করব সলভ করার পরে লাস্টে অ্যানসারে চলে আসবে যে আসলে দুটোর মধ্যে সম্পর্ক কি বাট ফর সিম্পলিসিটি I will think both of them are what positive charge both of them are positive charge let's think in this way okay. So now they are saying that the forces on q1 is going to be 0 total force আবার q4 এর উপরে টোটাল ফোর্স কত হবে 0 হবে সো একটু আগে আমি কি শিখলাম যে এক নাম্বার চার্জের উপরে টোটাল ফোর্স আমরা বের করছি f1 = কত f12 + f13 + f14 ঠিক একই ভাবে আমি করতে পারি এই জায়গা থেকে কি হবে এই q1 এর উপরে অ্যাপ্লাইড ফোর্সের টোটাল ফোর্স = কত f1 = কত f12 + f13 + কত f14 so I can definitely write this on f1 should be equal to কত f12 plus f13 plus f14 and it is said that the total force on q1 is equal to কত 0 so I can definitely say this is 0 so I can see like what are these forces so the force on q1 by q2 should be written as f12 তাহলে I can write f12 as what f12 should be equal to কত 1/4 pi epsilon naught q1 multiplied by q2 divided by a squared so this is the scalar part of it but যেহেতু দুইটা কি আমরা ধরে নিছি কি পজিটিভ চার্জ then this positive charge is going to repel this positive charge নাকি তাহলে রিপেল করলে কোন দিকে তার ডাইরেকশন হবে this is the direction of f12 আমাদের অঙ্কে এই সূত্র দেয়া আছে এই দিক বরাবর x ডাইরেকশন এই দিক বরাবর কি y ডাইরেকশন so I can say this direction as minus I direction because this direction is x direction and this is what y direction না তাহলে x এর নেগেটিভ সাইডটা কি minus I unit vector আর পজিটিভ সাইডটা কি I unit vector okay so then we are left with what this is minus I we are left with f13 so f13 কি হবে f13 should be equal to what 1/4 pi epsilon naught q1 q3 divided by what a square again because 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত ডিসটেন্স কত a সো যে কারণে a স্কয়ার দিলাম এইবার এই পজিটিভ চার্জ ধরে কি করবে এই দিকে রিপেল করবে so this is the direction of f13 which is j so I can definitely write it as direction of j this is the direction of what f13 so এই দুটো খুবই ইজি not that difficult the problem is with what f14 যে আছে আমরা জানি কি রিপালশন যে ফোর্সটা হবে সেটা কি এই লাইন বরাবর এই দিকে যাবে না সো তাহলে this should be the direction of f14 হওয়া উচিত because both of them are positive charges এখন একটা স্কয়ারের এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি সো আমরা যদি একটা ডায়াগোনাল আঁকি তাহলে এই অ্যাঙ্গেল অর্ধেক অ্যাঙ্গেল কত হবে 45 ডিগ্রি হবে আর অর্ধেক কত হবে
45 ডিগ্রি হবে। That means if this part is 45, this is also 45 and this is also 45. So this is our 45 degree as well. So I can write F14 in terms of what? F14 cos of 45 degree minus I plus F14 sin of 45 degree যে লেখা যায় কিনা, because I broke the vector into two components. One is towards the negative x-axis, another towards the positive x-axis, এবং 45 ডিগ্রি যেহেতু x-axis বরাবর, যে কারণে আমরা x-axis x এর ওইটা কি করছি cos 45 ধরছি আর y টা কি sin 45 ধরছি। সো আমরা জানি এই যে তিনটা ফোর্স আছে এদেরকে যদি আমি অ্যাড করি টোটাল রেজাল্ট কত আসা উচিত? 0, because they have said it, although it doesn't look like 0, they are going to be 0, কারণ কি আমাকে অ্যাজাম্পশনে হয়তো ভুল আছে, যে অ্যাজাম্পশন যে করে নিছি দুইটা চার্জই পজিটিভ, মেবি দ্যাট ইজ নট রাইট। বুঝতে পারছো কি বলছি? মানে আমার তো ফোর্সের মান কত টোটাল 0 দেওয়া আছে না, বাট আমি দেখতে পাইতেছি এই জায়গায় একটা মাইনাস আছে, এই জায়গায় একটা মাইনাস আছে, তারা কি কোনোদিন 0 দিবে এক্সেপ্ট বোথ অফ দেম আর 0। বাট এইটাও কি দুটো যে তাইলেও তো তারা 0 দেওয়া উচিত এক্সেপ্ট বোথ অফ দেম আর 0। সো দ্যাট মিন্স আমি যে এই হাইপোথিসিস গুলো এই ডাইরেকশন গুলো দ্বারা করাইছি কিসের উপর ভিত্তি করে দ্বারা করাইছি? বেসড অন দ্য হাইপোথিসিস দ্যাট বোথ অফ দ্য চার্জেস আর 0 পজিটিভ। সো বাট মাই ইকুয়েশন যে আমি যদি তাদেরকে 0 ধরে করি, ফাইনালি আই উইল গেট দ্য রেজাল্ট হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বোথ অফ দ্য চার্জেস। বুঝতে পারছো কি বলছি? সো আমি ধরলাম এই জায়গা থেকে আমি যখন বলছি f1 ইকুয়াল টু 0, তার মানে কি f1 এর সকল x কম্পোনেন্ট ইকুয়াল টু 0 and f1 এর সকল y কম্পোনেন্ট ইকুয়াল টু কত? 0, বিকজ f1 এর x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট তো আমি কোনোভাবেই যোগ করতে পারি না, they have to be separately 0 if the f1 is 0. So then I can say what? I can say okay, x আমরা এই জায়গা থেকে আমার দরকার কি q by q এর রেশিও দরকার না? সো আমার এই যে f12 আছে, f12 এর মধ্যে কি আছে? f12 এর মধ্যে আছে q1 আর q2। q1 এর ভ্যালু কত? ক্যাপিটাল q, আর q2 এর কত? এইটার ভ্যালু দেওয়া আছে কত? ক্যাপিটাল q, আর এটা কত দেওয়া আছে? স্মল q দেওয়া আছে না? সো আমার ধরে নি আমার যে i এক্সিস বরাবর যে চার্জ গুলো আছে মানে যে ফোর্স আছে ওগুলো যোগ করি, যে এটা কি মাইনাস i, এটা কত মাইনাস i, তার মানে কি তাকে যোগ করলে 0 হওয়ার কথা, তাই না? বিকজ আমার বলে দিছে ফোর্স এর মান 0। তাহলে আমি কি বলতে পারি যে এই জায়গা থেকে, সো আই উইল জাস্ট রাইট ইট হিয়ার। সো আই ক্যান সে 1 by 4 pi epsilon naught q1 which is capital Q small q divided by a square, আর দুইজনেই যেহেতু নেগেটিভ আমি একটা পজিটিভ সাইন নিয়ে নিতে পারি, it doesn't matter. So plus 1 by 4 pi epsilon naught, তারপর কত 14 এর মধ্যে দুইজনেই কি f14 এর বেসিক্যালি f14 কত? f14 should be equal to 1 by 4 pi epsilon naught ক্যাপিটাল Q, q1 এর মান কত? ক্যাপিটাল Q, q4 এর মান কত? ক্যাপিটাল Q अगेन, কারণ কি আমার বলা আছে কি যে আমি বলে দিছি না যে এই যে এই জায়গাতে বলা আছে q1 equal to q4 equal to কত? ক্যাপিটাল Q, আর f14 এর মধ্যে কি আছে? q1 আছে q4 আছে, সো আই উইল হ্যাভ ক্যাপিটাল Q মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল Q। আর এই যে q4 আর q1 তাদের মধ্যে ডিসটেন্স কত? r, সো r ক্যান বি ইউজড থ্রু পাইথাগোরাস থিওরেম। সো আমরা এই জায়গায় কি দরকার? আমার r স্কয়ার দরকার না? আর আমি জানি কি r স্কয়ার ইকুয়াল টু কি পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এই জায়গা থেকে a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার, বিকজ পাইথাগোরাসের সূত্র এই জায়গা থেকে ইউজ করলে কি হবে? r স্কয়ার শুড বি ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার। সো আমার হোয়াট ডু আই নিড অলসো r স্কয়ার, তাই না? সো তাহলে কত? 2a স্কয়ার, এইটা হলো আমার r স্কয়ার এর মান, আর সাথে আছে কে cos of 45 ডিগ্রি। সো cos of 45 ডিগ্রির ভ্যালু কত? 1 by √2, আর এই যে এটা আর এই জায়গায় কত আসলো আমার মাইনাস i, এইটা আমরা ধরি কি f14, লেটস সে দিস ইজ आवर x কম্পোনেন্ট নাকি f14 এর, ঠিক আছে? আমরা কি বল 2a স্কয়ারটা কেন আসলো? যে আমার কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র হলো 1 by 4 pi epsilon naught চার্জ দুইটার প্রোডাক্ট ডিভাইড বাই চার্জ দুইটার মধ্যে ডিসটেন্স। সো 1 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে ডিসটেন্স কত? আর আমি এই জায়গা থেকে যেহেতু এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে এই r স্কয়ার শুড বি ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার, যেহেতু a স্কয়ার তাহলে কত? r স্কয়ার ইকুয়াল টু শুড বি 2a স্কয়ার।
আর আমরা ওই জায়গায় আর স্কোয়ার বদল কি বসাই দিচ্ছি, 2a স্কোয়ার বসাই দিচ্ছি। তো আমি এই জায়গা থেকে জানি কি, আমি জানি এই যে f12 এর আইটা আর এই f14 এর যে আই তাদের যোগফল কত, 0। তো আমি এই জায়গা থেকে লিখতে পারি প্লাস 1/4πε0 q স্কয়ার ডিভাইডেড বাই 2a স্কয়ার ইনটু 1/√2 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, ওকে। জাস্ট এক্স কম্পোনেন্টটা লিখছি আমরা, ওয়াই কম্পোনেন্টও তো থাকতে পারে, তাই না? বুঝতে পারছো? f14 এর তো ওয়াই কম্পোনেন্ট আছে, যে কারণে আমি এই জায়গায় এক্স কম্পোনেন্টটা লেখার জন্য জাস্ট এক্স ইউজ করছি, কারণ কি আমার লাগতেছে শুধু এক্স কম্পোনেন্ট ফর দিস ওয়ান। সো দেন বুঝবো না, সমস্যা নেই, এগুলো সব ভিডিওতে থাকবে। কি চলতেছে না, কি চলতেছে না, চলতেছে। সো ইটস ওকে। সো তাইলে then you can write what, 1/4πε0 এই ক্যাপিটাল কিউ আর এই যে a স্কয়ার, all of them can be taken as common, এবং ওই সাইডে গেলে জিরোর সাথে। so I can write a small q plus q স্কয়ার q divided by 2√2 equal to কত, 0। বুঝতে পারছো? দেখো ঠিক আছে কিনা। so then I can write what, q equal to minus q divided by 2√2, or I am asked about what, capital Q divided by small q. So let's write it as capital Q divided by a small q equal to minus 2√2. So এই জায়গা থেকে আমরা কি দেখতে পাইতেছি, কেউ বলতে পারবা? হ্যাঁ, সো এই জায়গা থেকে অপোজিট হলো। সো তার মানে কিউ যদি, স্মল কিউ যদি পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল কিউ কি, বুঝতে পারছো? স্মল কিউ যদি পজিটিভ হয় তাহলে বাকি মানে বড় কিউটা কি হবে, নেগেটিভ হবে। তখন আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে এই জায়গায় কি হয় দেখো, এই জায়গায় যখন আমি এই কিউ, স্মল কিউ আর এইটা কি ক্যাপিটাল কিউ তাদের মধ্যে করতেছি, তাহলে কি হইব, এই দিকে আসবে। বুঝতে পারছো? আর সো মানে তারা এমন ভাবে ওরিয়েন্ট করবে বেসিক্যালি যাতে জিরো হয়। মানে আমার, হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ ওই যে দুইটার মধ্যেই তো কমন আছে না, 1/4πε0 ক্যাপিটাল কিউ ডিভাইড বাই a স্কয়ার, তো দুই জায়গায় কমন, ওই জিরোর সাথে গুণ করে দিচ্ছি, শেষ। তো আমরা যদি এখন এই অনুযায়ী এই যে রেজাল্টটা পেলাম এই অনুযায়ী সাজাই, তাহলে দেখা যাবে আসলে ক্যান্সেল আউট হয়ে যেতেছে, টোটালি জিরো হইতেছে। তোমরা যদি এই অ্যাপ্রোচে না করে তোমরা যদি 4 নাম্বার চার্জের উপর টোটাল ফোর্স 0 বলে দিছে, সেইভাবে যদি বাইর করতে, ইউ উড গেট দ্য সেম রেজাল্ট। বুঝতে পারছো কি বলছি? মানে আমি কি করছি, 1 নাম্বার চার্জের উপরে অন্য সকলে যে ফোর্স দিছে ওইটা ইকুয়াল টু 0 ধরে করছি না, বাট দে অলসো সেড লাইক দ্য টোটাল ফোর্স অন অবজেক্ট নাম্বার 4 ইজ অলসো 0। সো আমি যদি 1 নাম্বার না বাইর করি, আমি যদি চিন্তা করতাম তাহলে 4-1 4-2 তারপর কত 4-3 বের করতাম, তাদের যোগফল 0, তাহলে I would get the same result, there would not be any difference. Okay, so you can choose any of it. তারপর কি বলতেছে, তারপরে বলতেছে যে is there any value of Q that makes the net electrostatic force on each of the 4 particles 0? মানে এমন কি কোনো ভ্যালু আছে Q এর যার জন্য বেসিক্যালি কি হবে, প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা চার্জের উপর টোটাল ফোর্স কত হইব, 0 হবে। সো এখন সেটা যদি আমি চিন্তা করি তাহলে কি, Q1 এর উপর যে ফোর্স গুলো সেটা শুড বি ইকুয়াল টু 0, Q2 এর উপর যে ফোর্স হবে সেগুলো কি হবে, 0 হইব, Q3 এর উপর যে ফোর্স গুলো হবে সেগুলো কি 0 হইব, Q4 এর উপর যেটা হবে সেটাও কত হইব, 0 হবে। বাট ইফ আই ওয়ান্ট টু সে ইট ইন অ্যানাদার ওয়ে, আই উড সে দ্যাট দিস Q বাই Q হ্যাভ টু বি 2√2 minus 2√2 in every case, in Q1, in Q2, in Q3 and in Q4. মানে আমি যদি 2 নাম্বার পয়েন্টের উপরেও টোটাল ফোর্স বের করি 0 ধরে যদি করি, তাহলে Q বাই Q রেশিও হওয়া উচিত কত, 2√2। বুঝতে পারছো? মানে 1 নাম্বার পজিশন যেটা বের করছি ওই জায়গায় Q বাই Q এর মান কত আসছে, -2√2। আবার যদি আমি 3 নাম্বার 4 নাম্বার বের করছি সেটাও কত আসবে, -2√2।
যদি সব জায়গায় 0 হয় তাহলে সব জায়গায় কত আসা উচিত? -2√2 আসার কথা। কিন্তু তুমি যদি সলভ করো দেন ইউ উইল সি হোয়াট, ইউ উইল সি 3 আর 4 এর 0 বানানোর জন্য the value has to be something different, value will be something different. সো তার মানে কিউ এর কোনো ইউনিক ভ্যালু নাই। সো তার মানে কিউ এর এমন কোনো মান নাই যার জন্য 4 জায়গায় 0 হবে। বুঝতে পারছো আমার কথা কি বলছি? আবার বলি যে আমার কিউ বাই কিউ এর মান কত আসছে? -2√2 আসছে। তার মানে আমার বলছে কি 1 নাম্বার পজিশনে কি কিউ1 এর উপর সকল ফোর্স 0, সেটা সলভ করে আমি কোনটা পাইছি? এটা পাইছি। আবার কিউ4 এর উপর সকল ফোর্স 0, সেটা সলভ করে কি পাইতাম? এইটাই পাইতাম। সো তাহলে কিউ3 এ যদি 0 হইতো তাহলেও তো আমার এইটা হইতো, তাই না? আবার কিউ4 এর জন্য এটা হইতো যদি কিউ এর কোনো ইউনিক ভ্যালু এক্সিস্ট করে, মানে একটা ভ্যালু কিউ এর। বুঝতে পারছো? বাট আমি যদি দেখি না 1 নাম্বার আর 4 নাম্বারের জন্য কিউ বাই কিউ এর রেশিও একটা হইতেছে, আবার 3 নাম্বার আর 3 নাম্বার আর 2 নাম্বার 0 ধরে রেশিও কি হইতেছে? আরেকটা হইতেছে। দ্যাট মিন্স देयर इज নো ইউনিক ভ্যালু অফ কিউ যার জন্য সাইডটা পজিশনই একসাথে 0 হয়। বুঝতে পারছো তুমি আমার কথা? তাহলে রেশিওটা কি সব জায়গায় সেম হইতে হবে? সাইডটা পজিশনই 0 হইতে হয়। যদি 0 না হয় সাইডটা পজিশনে, সরি সাইডটা পজিশন যদি সেম না হয় তাহলে কি একটা ভ্যালুর জন্য কোনো সময় 0 হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, না না আইসোলেটেড সিস্টেমে না, তারা বলতেছে যে এমন কি কোন কিউ এর ভ্যালু পাওয়া সম্ভব, মানে দুইটা কিউ তো আছে, একটা স্মল কিউ একটা ক্যাপিটাল কিউ, তো তাহলে তার মধ্যে একটা রেশিও আছে, দুইজনের একটা সম্পর্ক আছে, তো তাই না? সো ওরা বলতেছে যে এমন কি কিউর কোনো ভ্যালু পাওয়া সম্ভব যার জন্য আমরা কিউ1 এর উপরে টোটাল ফোর্স 0 পাইতে পারি, কিউ2 এর উপরে টোটাল ফোর্স 0 পাইতে পারি, কিউ3 এর উপরে ফোর্স 0 পাইতে পারি, আবার কিউ4 এর উপরেও 0 পাইতে। তার মানে কি আমার কিউ এর মান ইউনিক হইতে হবে, একটা মানে হইতে হবে। এটা যদি 2 কুলম্ব হয় তাহলে 2 কুলম্ব হইতে হবে। এক জায়গায় 2 কুলম্ব আর এক জায়গায় 4 কুলম্ব, তার মধ্যে 0 হইছে, তার মানে কি ইউনিক ভ্যালু নাই। বুঝতে পারছো? সো তার মানে কি আমার এই কিউ বাই কিউ এর যে রেশিও এইটা সব জায়গায় সেম হইতে হবে যদি 0 ধরে নেই। যদি না সেম আসে তার মানে কি কিউ এর কোনো ইউনিক ভ্যালু নাই। এবং তোমরা যদি সলভ করো তাহলে মানে তুমি যদি এইভাবে F2 এর উপরে টোটাল ফোর্স 0 ধরে এই কিউ বাই কিউ এর রেশিও বের করো, 3 বার রিপিট করার দরকার নেই। তো তুমি F2 এর জন্য যদি সেম না পাও তাহলে তো বলে দিতে পারতেছো হইতেছে। সো ইউ ডোন্ট নিড টু ফাইন্ড এভরি টাইম। একটা ডিসপ্রুভ হলেই তো ডিসপ্রুভ শেষ। বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমার এটা হলো। দেন লেটস গো টু প্রবলেম নাম্বার 17। এর মধ্যে 12 আছে, 12টা আমি করলাম না, সো 12 আর কত আছে, সো আমি 17 করতেছি। সো 17 এ আমরা কি বললাম? 17 এ বলতেছি ইন ফিগার 21-28a particle 1 and 2 have charge 20 microcoulomb. Micro means 10 to the power -6. সো আমার এই চিত্রে এই 1 নাম্বার আর 2 নাম্বার দুইজনই কি পজিটিভ চার্জ, এবং তার আগে দুইজনের চার্জই কত? 20 মাইক্রোকুলম্ব। ওকে, এবং তাদের মধ্যে ডিসটেন্স দেওয়া আছে d, সেপারেশন ডিসটেন্স d = 1.5 মিটার। বলতেছে হোয়াট ইজ দ্য ফোর্স অন পার্টিকেল 1 ডিউ টু পার্টিকেল 2। এটা তো খুব ইজি, তোমরা ওই যে কুলম্বের ল ইউজ করলে হয়ে গেল। 1 নাম্বারের উপরে 2 নাম্বার যে ফোর্সটা দিছে এটা কত বের করতে বলছে। কেমনে বের করবো জানো? F12 = 1/4πε0 Q1 Q2 divided by d²। দ্যাটস ইট, হয়ে গেল। তারপর সেকেন্ডটা বললো কি, সো এটা তো আর করা লাগবে না নাকি, এটা তো তোমরা নিজেরাই পারবা, তাই তো? সো তারপর বললো কি হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য, ওকে ওটা পাইলাম আমরা। তারপর বললো কি ইন ফিগার 21-28b পার্টিকেল 3 of charge 20 microcoulomb is positioned so as to complete an equilateral triangle. So আমরা Q3 আরেকটা চার্জ নিছি যার ভ্যালু কি Q1 Q2 এর সমান, এবং এমন ভাবে নিছি যে তাদের কি হবে, তারা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। তার মানে কি তারা একটা সমবাহু ত্রিভুজ, তিনটা সাইডের ডিসটেন্স কি সেম, লেন্থ কি সেম। সেটা পাইলাম আমরা। এখন বলতেছে what is the magnitude of the net electrostatic force on particle 1 due to particle 2 and 3. So 1 নাম্বার চার্জ পার্টিকেলের উপরে 2 নাম্বার আর 3 নাম্বার মিলা কত ফোর্স দিতেছে। এখন আমরা যে ছোটবেলায় তো কোঅর্ডিনেট সিস্টেম করছি, এই উপরের দিকে y, ডাইন দিকে x আর নিচের দিকে কি z, এইটা যে সবসময় হইতে হবে না, হইতে হবে এমন কোনো কেস না। উই উইল ইউজ কোঅর্ডিনেট সিস্টেম টু আওয়ার বেনিফিটস। যদি এইভাবে ধরলে আমার সুবিধা হয় তাহলে আমি এইভাবে দেবো, যদি এইভাবে ধরলে আমার সুবিধা হয় তাহলে আমি কি করবো, এইভাবেই দেবো। সো হোয়াট আই ক্যান সে ইজ লাইক ওকে,
So this is our Q1 and this is what? Q2. আর Q3 টা কোন জায়গাতে? এই জায়গাতে। Okay? So this length is what? D. And this length is what? D. And this length is D as well. So I know যে আমি যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিস থেকে তার অপোজিট সাইডের উপরে একটা পারপেন্ডিকুলার রাখি, that will divide this base into two parts, two equal parts. So I can just, okay, so let's say like this. So let's call this axis our y axis and parallel to this is our x axis. Just হিসেবে সুবিধার্থে আমরা করলাম। ওকে, সো এখন আমি যদি একটা চিন্তা করি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো কত? 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি হলে this should be what? 30 ডিগ্রি and this should be 30 ডিগ্রি as well. সো তার মানে হলো আমি যদি এখন Q1 কি একটা পজিটিভ চার্জ, Q2 কি একটা পজিটিভ চার্জ, Q3 কি একটা পজিটিভ চার্জ অঙ্কে দেয়া আছে। সো Q1 এর উপরে Q2 যে ফোর্সটা অ্যাপ্লাই করবে ওই ফোর্সটা কোন দিকে যাবে? রিপালসিভ ফোর্স হবে। সো দিস ইজ গোইং টু বি নাকি, সো দিস ইজ হোয়াট? F1 2। আর এই একের উপরে 3 যেটা দিবে সেটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। দিস ইজ F1 3। দিস ইজ অন নেগেটিভ এক্স অ্যাক্সিস নাকি, ঠিক আছে? হ্যাঁ, সো তাহলে আমার যে F12 F12 এর মধ্যে কি আছে? F12 এর মধ্যে আছে F12 should be equal to 1 by 4 pi epsilon naught Q1 into Q2 divided by কত? R square। আর Q1 Q2 এর মান কি? সেম, বলে দিয়েছে 20 মাইক্রোকুলম। তাহলে আমি করতে পারি কি, যেহেতু দুইটাই সেম তাহলে 20 into 10 to the power minus 6 এর কি করে দিতে পারি? হোল স্কয়ার ডিভাইড বাই R স্কয়ার মানে কত? D স্কয়ার। আবার 13 কি হবে? 1 by 4 pi epsilon naught 20 into 10 to the power minus 6 divided by কত? এটা স্কয়ার ডিভাইড বাই D স্কয়ার। এটা কিন্তু আমরা জাস্ট ভ্যালু বলছি, we didn't talk about the direction here নাকি। এখন এই যে F12, এখন দেখো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও 30 ডিগ্রি, তাহলে এইটাও কত? 30 ডিগ্রি নাকি, কারণ কি, ও সরি এটা 60 ডিগ্রি নাকি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি না। সো তাইলে F12 can be written as what? F12 cos of 60 degree plus I নাকি, প্লাস I প্লাস কত? F12 sin of 60 ডিগ্রি। যে এটা কি লেখা যায় কিনা F12 এর লেখা যায়? শিওর নাকি ভুল আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো তাহলে F13 যে আছে সে এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 60 ডিগ্রি अगेन। সো এই F13 আমরা কিভাবে লিখতে পারবো? F13 can be written as F13 again cos of 60 ডিগ্রি। আর এটা কি হবে? F13 এর জন্য এই দিকটা কি হবে? প্লাস আই হবে না মাইনাস আই হবে? মাইনাস আই। বুঝতেছো না কি বুঝতেছো না, নাকি হারাই গেছো মাঝখান দিয়া? সো প্লাস কত? F13 sin of 60 ডিগ্রি। এইটার ক্ষেত্রে কি হবে? তুমি বলবা না, তুমি পারো সবকিছু, ওরা বলুক দুই একজন। হ্যাঁ, ওটা কি হবে? মাইনাস আই না প্লাস আই না প্লাস জে না জে? প্লাস জে। ওকে, প্লাস জে। এখন আমরা কি দেখছি যে F12 আর F13 কি? F12 আর F13 কি? ইকুয়াল। এই জায়গা থেকে আমরা দেখছি না যে দুইজন ইকুয়াল। তাহলে আমার কি দরকার? আমার দরকার হলো F1 দরকার না? F1 ইকুয়াল টু কি? F12 প্লাস কত? F13 না? এটা তো আমরা ওই যে সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে দেখছি যে এক নাম্বার উপর টোটাল ফোর্স কত, বাকি দুইটা যে ফোর্স দিছে সেটাই। তো আমি এই জায়গা থেকে দেখতেছি এই যে F13 cos 60 ডিগ্রি মাইনাস আই আর F12 cos 60 ডিগ্রি প্লাস আই, they will cancel each other because F12 আর F13 same, so we will cancel this out. So what I will be left with equal to F12 এই যে দুইটা টার্ম, because কি they are in the same direction, so they will not cancel each other out. So আমি কি লিখতে পারি? এটার বদলে 2 into 1 by 4 pi epsilon naught into 20 into 10 to the power minus 6 whole square divided by d square। d এর মান হলো 1.5 whole square। আর থাকো এটা হলো z ডাইরেকশন হলো, ঠিক আছে নাকি ঠিক নাই? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো ও হ্যাঁ sin 60 ডিগ্রি ভুলে যাই।
sin 60 degree J. So this is the force on charge number 1 due to the other two charges. So you calculate it and you will find the answer. ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? আর কোনো কোশ্চেন নেই? ওকে, সো আই থিংক উই উইল স্টপ ইট হিয়ার। ওকে, সময় হয়ে গেছে না? ওকে, সো